আসসালামু আলাইকুম, আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি এডুভিশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সম্ভাবনা বা প্রবাবিলিটি টি এর চ্যাপ্টার 14 এর অনুশীলনী ম্যাথগুলো আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। তো অনুশীলনীতে প্রথমেই আছে আমাদের 1 নম্বরে দেওয়া আছে যে এমসিকিউ দেওয়া আছে 1 নম্বরে যে একটি ছক্কা নিক্ষেপ করলে মানে 3 ওঠার সম্ভাবনা কোনটি, 3 ওঠার সম্ভাবনা কোনটি, এটা আমরা ম্যাথ করে দেখব, যেটা হয় সেটা আমরা টিক দিব। উদাহরণগুলো করছিলাম আমরা সেইভাবেই লিখে রাখছি, অল্প সময় আমরা বেশি কিছু শিখতে পারি। তাহলে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। আমরা জানি ছক্কার হলো পিঠ থাকে হলো 6টি, তাহলে ছক্কা প্রবাবিলিটি টি তৈরি করে নিচ্ছি আমরা 1 2 3 4 5 6। তাহলে এখান থেকে আমরা নমুনা ক্ষেত্র আমরা জানি এস দিয়ে প্রকাশ করা হয়। নমুনা ক্ষেত্র কমা এর সমান 1 2 3 4 5, অর্থাৎ এখানে 6টি আছে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6। ওখানে বলছিল তোমার হলো একটি ছক্কা নিক্ষেপ করলে 3 ওঠার সম্ভাবনা, মানে 3 সংখ্যাটা ওঠার সম্ভাবনা। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 6, তাহলে 3 ওঠার সম্ভাবনা, 3 এর অনুকূল ফলাফল, 3 ওঠার অনুকূল ফলাফল হচ্ছে একমাত্র 1 থেকে 6 এর ভিতরে সংখ্যাগুলো আছে, 3 সংখ্যাটা একবারই আছে, তাহলে এর অনুকূল ফলাফল 1, তাহলে 3 ওঠার সম্ভাবনা 1/6, 1/6। এবার আমরা 2 নম্বরে চলে যাই। বলছে যে একটি থলিতে নীল বল আছে 12টি, সাদা বল আছে হলো 16টি এবং কালো বল আছে 20টি। দৈর্ঘ্যভাবে একটা বল নেওয়া হলো। আমরা উদাহরণ ম্যাথগুলোতে এমন ম্যাথ করেছি, তার আগে কি আমরা যেভাবে সমাধান করছিলাম আমরা একই রকম করে করব ইনশাল্লাহ। তো আমরা এমসিকিউগুলো আমি একটু ডিটেলসে করে দিয়েছি, কারণ এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে, কারণ নতুন সিলেবাসে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 2 মার্কে করে, তো এই অঙ্কগুলো তুলে দিতে পারে। তাহলে আমরা লিখব থলিতে নীল বল আছে কয়টি, 12টি, থলিতে সাদা বল আছে 16টি, কালো বল আছে 20টি, তাহলে মোট বল আছে 48টি। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে কত, 48। তাহলে দৈর্ঘ্যভাবে একটা বল নেওয়া হলে বলটি, এখানে তোমার প্রশ্ন দিয়েছিল যে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত। তাহলে নীল বল আছে এখানে কয়টা, 12টি, মানে নীল বলের অনুকূল ফলাফল হচ্ছে 12। তাহলে দৈর্ঘ্যভাবে একটা বল নেওয়া হলে বলটি নীল হওয়ার সম্ভাবনা 12/48। আমরা যদি কাটাকাটি করি 12কে 12, 4 12 48, তাহলে 1/4। 3 নম্বর অঙ্কটা তোমার দেওয়া ছিল যে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। আমি বলছিলাম তোমাদের সাদা না হওয়ার সম্ভাবনা করতে হলে সাদা হওয়ার সম্ভাবনা থেকে 1 বিয়োগ করলে ওইটা পেয়ে যাবো। তাহলে এখানে সাদা বল আছে কয়টা, এখানে সাদা বল আছে দেখো 16টি, তাহলে সাদা বলের অনুকূল ফলাফল 16। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে দৈর্ঘ্যভাবে একটা বল নেওয়া হলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে 1 বিয়োগ 16/48, মানে 16টি হলো সাদা বল আছে, সাদা বলের অনুকূল ফলাফল। তাহলে এখানে লসাগু করলাম, লসাগু হলো 48 হলো, 48কে নিচে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে ভাগ করলে 48ই হয়, 48কে 1 যদি আমরা গুণ করি 48কে 48ই হয়, এখানে 48 ভাগ করলে কত হয়, মানে 1 হয়, 1-এর সাথে 16 গুণ করলে 16 হয়, তাহলে 18 হলো 48 - 16/48, তাহলে 48 থেকে 16 বিয়োগ করলে 32/48 হয়। তাহলে আমরা যদি কাটাকাটি করি 16 দুগুণে 32, 2 দিয়ে কাটলাম, আর এখানে 3 16 48, তাহলে আমাদের 2/3, আমাদের অ্যান্সার হবে 2/3। আমরা এখন দেখব 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কে তোমার একটু উদ্দীপক বলে দিয়েছে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করতে, মানে 3 বার নিক্ষেপ করতে হবে। একটি মুদ্রাকে নিক্ষেপ করলে 4 নম্বর 5 নম্বর অ্যান্সার করতে হবে যে টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত, মানে টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা 0 বার টি আসার সম্ভাবনা কত।
তাহলে আমরা প্রবাবিলিটি তৈরি করে নিয়েছি আমরা যাতে সহজে বুঝতে পারি। তাহলে একটি নিরপেক্ষ মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো। তাহলে প্রথম মুদ্রার আমরা জানি পিঠ থাকে 2টা, হেড আর টেল। তাহলে হেড টেল নিল, তারপরে আমি মনে করি যে হেড পড়েছে, তাহলে আমি হেডকে আবার 2 বার এখান থেকে ফেলবো, তাহলে হেড আর টেল। তারপরে আবার হেডকে হেড আর টেল, টেলতে হেড আর টেল, টেলতে হেড আর টেল, এখান থেকে আবার ফেলো মুদ্রাটি, তাহলে হেড আর টেল, টেল থেকে আবার এখানে ফেলো একবার হেড টেল। তাহলে নমুনা ক্ষেত্র আমরা জানি, নমুনা ক্ষেত্র আমরা কী দিয়ে প্রকাশ করি? এস দিয়ে। এস সমান হলো এইচ 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 টি কমা এইচ টি এইচ কমা এইচ টি টি, এটা শেষ। এবার ধরি আমি এটা টি এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি টি টি। তাহলে আমাদের এখানে পাচ্ছি কত নমুনা ক্ষেত্র? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মোট নমুনা বিন্দু আছে 8টি, অর্থাৎ 8টি। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 8। তাহলে টি অপেক্ষা অধিকবার এইচ আসার অনুকূল ফলাফল গুলো হচ্ছে টি অপেক্ষা অধিকবার এইচ আসবে। তাহলে 1টা 2টা এইচ 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 টি টি এইচ টি এইচ টি এইচ এইচ, মানে টি অপেক্ষা অধিকবার এইচ আসার অনুকূল ফলাফল 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা একবারে লিখতে পারি যে অতএব টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা 4/8। আমরা যদি কাটাকাটিগুলো 4 4 আর 4 2 8, তাহলে 1/2 1/2। আমাদের 2 নম্বরে 4 নম্বরে বলছে 0 বার টি, 5 নম্বরে বলছে 0 বার টি আসার সম্ভাবনা, এখান থেকে 0 বার। তাহলে একবারও টি আসবে না, 0 বার টি আসার সম্ভাবনা। তাহলে একবারও টি আসবে না, তো এইটা অনুকূল ফলাফল এইচ, প্রত্যেকটা একবার করে টি আসেই, তাহলে 0 বার মানে একবারও টি আসবে না, তাহলে এইটা এর অনুকূল ফলাফল এইচ 3বারই এইচ এসেছে। তাহলে 0 বার টি আসার অনুকূল ফলাফল এইচ মানে একবারে আসবে। তাহলে অতএব 0 বার টি আসার সম্ভাবনা 1/8। তাহলে আমরা 6 নাম্বার ম্যাথটা দেখব যে 2টি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে, মানে 2টি মুদ্রা একবার নিক্ষেপ করব, এই যে বড় জোর একটি এইচ আসার সম্ভাবনা বের করব, কমপক্ষে একটি এইচ আসার সম্ভাবনা, একই কথা। বড় জোর একবার এইচ বা বড় জোর এইচ আসার সম্ভাবনা একই কথা। এইচ একটি নমুনা বিন্দু, হ্যাঁ অবশ্যই এটা এইচ একটা নমুনা বিন্দু আসবে। তাহলে আমরা এইটা প্রবাবিলিটি টিটা তৈরি করে নিছি। 2টি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করা হলো, তাহলে 2টি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলাম। তাহলে মুদ্রা এইচ টি, হেড দুটি পিঠ থাকে এইচ টি, হেড আর টেল, হেড টেল। তাহলে নমুনা ক্ষেত্র সমান এস কমায় এস সমান হলো হেড টেল হেড টেল, অর্থাৎ এখানে মোট নমুনা বিন্দু হচ্ছে 4টি। তাহলে বড় জোরে একটি এইচ আসার সম্ভাবনার অনুকূল ফলাফলগুলো, বড় জোরে কি একবার এইচ আসার অনুকূল ফলাফল, তাহলে বড় জোর একবার আসতে পারবে, তাই বেশিও আসতে পারে। তাহলে বড় জোর একবার এইচ আসার সম্ভাবনা হচ্ছে কত? এইচ তাহলে বড় জোর একটি এইচ আসার সম্ভাবনা, মানে কম আসতে পারে কিন্তু বেশি আসতে পারবে, কিন্তু একবার আসবেই বড় জোর একবার এইচ আসবেই। তাহলে বড় জোর একটি এইচ আসার বড় জোর একটি এইচ পাওয়ার অনুকূল ফলাফল হচ্ছে এইচ টি এইচ। তাহলে বড় জোর একটি এইচ পাওয়ার সম্ভাবনা এখানে অনুকূল ফলাফল হচ্ছে 3। তাহলে বড় জোর একটি এইচ মানে হেড আসার সম্ভাবনা 3/4। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 0.75 হয়। আমাদের বইতে এখানে ক্যালকুলেশন করে এটা বের করতে হবে 0.75 হয় কিনা, ওইটা মিলে গিয়েছে। আবার কমপক্ষে একটি এইচ আসার অনুকূল ফলাফলগুলো আমরা লিখতে পারি। কমপক্ষে একটি এইচ পাওয়ার হলো অনুকূল ফলাফল, কমপক্ষে একবার এইচ থাকবেই, বেশি থাকতে পারে। তাহলে টি এইচ, তাহলে এখানে অনুকূল ফলাফল হচ্ছে কয়টা? 3টা। তাহলে আমরা লিখতে পারি অতএব
এবং কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা, তাহলে 3/4, তাহলে এটা ক্যালকুলেশন করলেও 0.75 হয়। আমাদের বই থেকে এক রোমান সংখ্যার 1 2 মিলে গেল। আর হলো 3 নাম্বার বলছে এইচ একটি নমুনা বিন্দু। তিনটায় একটু কি এইচ একটা নমুনা বিন্দু না? অবশ্যই নমুনা বিন্দু, তাহলে 1 2 3 সঠিক। আমরা এখন চলে যাব 7 নাম্বার ম্যাথটায়। 7 নম্বর ম্যাথে বলছে যে 30টি টিকিট থেকে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। 30টি টিকিট আছে, ক্রমিক নম্বর দেওয়া আছে 1 থেকে 30 পর্যন্ত। এই টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিটকে দ্রব্যভাবে নেওয়া হলে টিকিটটির ক্রমিক নম্বর মানে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, 4 থেকে ছোট হওয়ার সম্ভাবনা, 22 থেকে বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমরা এক এক করে নির্ণয় করব। তাহলে আমরা দেখি 7-এর ক, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা আছে কয়টা? জোড় সংখ্যা আছে কয়টা? 15টি। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 15। তাই একটি টিকিটকে দ্রব্যভাবে হলো তুললে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা 15/30। তাই কাটাকাটি যদি করি তাহলে 1/2 হয়। 2 নম্বরে প্রশ্নে ছিল আমাদের যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। তাহলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কারা কারা? 4, 8, 12, 16, 20, 24, 28, অর্থাৎ এখানে 7টি সংখ্যা হলো 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই 4 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 7। তাহলে একটি টিকিট দ্রব্যভাবে তুললে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা 7/30, 7/30। 3 নম্বর প্রশ্নে আমাদের ছিল গ নাম্বারে যে 4 এর চেয়ে ছোট সংখ্যাগুলো। তাহলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 4 এর চেয়ে ছোট সংখ্যাগুলো কত? 8 এর চেয়ে ছোট। এখানে নিয়ে ফেলছি আমি, তোমরা 4 এর থেকে ছোট নিবা। আমরা এখানে ইংলিশে লিখে 8 এর থেকে ছোট সংখ্যা নিয়ে ফেলেছি। তাহলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 8 এর চেয়ে ছোট সংখ্যাগুলো হলো 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টি। একটি টিকিটকে দ্রব্যভাবে যদি আমি তুলি তাহলে একটি টিকিটকে দ্রব্যভাবে তুললে 8 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কত? 7/30। যদি আমি এখানে এটা যে 4 নিয়ে, তাহলে 4 এর চেয়ে ছোট সংখ্যাগুলো কি কি? 1 2 3, তাহলে 3 কত হবে? 3/3টি অনুকূল ফলাফল হচ্ছে 3/30। এটা হবে অ্যান্সার। ঘ নম্বরে বলছে 22 চেয়ে বড় হওয়ার সম্ভাবনাগুলো নির্ণয় করো। 22 চেয়ে বড়, তাহলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে আমি দেখব 22 চেয়ে বড় সংখ্যাগুলো। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 22 চেয়ে বড় সংখ্যাগুলো হচ্ছে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, অর্থাৎ এখানে মোট সংখ্যা আছে হলো 8টি। তাহলে একটি টিকিটকে দ্রব্যভাবে তুললে 22 চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 8, যেহেতু অনুকূল ফলাফল বড় 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো 22 চেয়ে বড় সংখ্যাগুলোর অনুকূল ফলাফল 8। তাহলে 8/30 কাটাকাটি যদি আমরা করি তাহলে 4/15, 4/15। এবার আমরা দেখব, আশা করি বুঝতে পারছো 7 নম্বর অঙ্কটা। আমরা দেখব এবার 8 নম্বরটা, যে কোনো একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হয়েছে। রহিম 15টি টিকিট কিনেছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দ্রব্যভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? তাহলে মোট টিকিট আছে কয়টা? 570। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 570। দাঁড়িয়ে রহিম কিনেছে কয়টা টিকিট? 15। তাহলে রহিমের পুরস্কার, ফার্স্ট পুরস্কার পাওয়া যায় প্রথমে একটা তোলা হয়, তাহলে এর অনুকূল ফলাফল হচ্ছে কি? 15। তাহলে 15/570 হবে। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করে দেখব, যেটা মেলে সেটাই হবে।
তাহলে আমরা লিখতে পারি কি যেভাবে আনসার করবো, তাহলে মোট টিকিট আছে সমান হলো 570, তাহলে অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল 570টি। তাহলে রহিমের টিকিট সমান হলো 15টি। একটি টিকিট দৈবভাবে তুললে রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা হচ্ছে 15/570। 15 × 15 38, 15 হলো 570, কাটাকাটি করলে 1/38। তাহলে এটার অ্যান্সার হবে 1/38।